বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি তোমাদের সাথে পূর্বের মতোই আছি, মোহাম্মদ রাকিব হাসান, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, আফাজউদ্দিন মেমোরিয়াল কলেজ। তো ধারাবাহিক ক্লাসে আমরা তোমাদেরকে যা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র বিষয়ের পঞ্চম অধ্যায়ের স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন, এটা পড়াচ্ছিলাম। আজকে এর চতুর্থ নম্বর ক্লাস। তো এই চতুর্থ নম্বর ক্লাসে তোমরা আজকে যা শিখবে বা আমি যা তোমাদের শেখাইতে চেষ্টা করব, যে তোমরা আজকে যা শিখবে তা হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন কি, মধ্যমেয়াদী অর্থায়নের উৎসসমূহ, চলতি সম্পদ ব্যবস্থাপনা কি, মজুত বা মজুত পণ্য কি, মজুত পণ্য ব্যবস্থাপনা কি, মজুত পণ্যের ধরন কিরূপ তা আমরা ব্যাখ্যা করব। যেহেতু এই চ্যাপ্টারের নাম হচ্ছে স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন, তো আমাদেরকে আমরা গত যে তোমার 3টা ক্লাস হয়েছে, তো 3টা ক্লাসে আমরা স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস দুইটি, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস, আরেকটা কি অপ্রাতিষ্ঠানিক উৎস, এগুলো নিয়ে আমরা বেশ আলোচনা করেছি। আমরা 3টা ম্যাথমেটিক্যাল টার্ম আছে সেটা নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা মধ্যমেয়াদী অর্থায়ন এবং মধ্যমেয়াদী অর্থায়নের উৎসসমূহ এইটা একটু দেখব, এবং চলতি সম্পদ ব্যবস্থাপনা এটা আবার কি জিনিস এগুলো আমরা একটু ধারণা নেব আজকে, কেমন? তো ঠিক আছে, আজকে আসলে মূল ক্লাসে তাহলে চলে যাই, আজকের মূল ক্লাসে। ঠিক আছে, চলো যাওয়া যাক। আর তাহলে কি বলবো, মধ্যমেয়াদী অর্থায়ন। আমরা জানি যে আমরা তোমাদের বলেছি সাধারণত 1 বছরের কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় সেটা হচ্ছে কি স্বল্পমেয়াদী অর্থায়ন, তাই না? আর 1 বছরের বেশি এবং 5 বছরের কম এই সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে কি বলে, মধ্যমেয়াদী অর্থায়ন বলে। মানে হচ্ছে 1 বছরের বেশি এবং 5 বছরের কম এই সময়ের জন্য যে অর্থায়ন করা হয় সেটা হচ্ছে কি মধ্যমেয়াদী অর্থায়ন। তো মধ্যমেয়াদী অর্থায়ন নিয়ে দেখো এখানে ডিটেলস একটু দেয়া আছে, তো আমরা একটু পড়ি। হ্যাঁ, তো এখানে দেয়া আছে মধ্যমেয়াদী অর্থায়নের ধারণা, বা আমরা যেটা বললাম দেখো সুন্দর করে দেয়া আছে, তো আমরা একটু পড়বো এখন। তো সাধারণ কি বলছে, সাধারণত 1 বছরের অধিক এবং 5 বছর বা তার কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে কি বলে, মধ্যমেয়াদী অর্থায়ন বলে। আমরা যেটা জানি যে মধ্যমেয়াদী অর্থায়নের সময়সীমা হচ্ছে 1 বছরের বেশি, 5 বছরের কম। আচ্ছা, তারপর কি বলছে, কোনো প্রতিষ্ঠান মধ্যমেয়াদী তহবিল ব্যবহার করে ব্যবসায়ের চলমান মূলধনের দীর্ঘমেয়াদী প্রয়োজন মিটায়। কি বলছে, কোনো প্রতিষ্ঠান মধ্যমেয়াদী তহবিল ব্যবহার করে ব্যবসায়ের চলমান মূলধনের দীর্ঘমেয়াদী প্রয়োজন মিটায়। তাহলে এখানে কি বলছে যে হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন বলতে জাস্ট চলতি মূলধন বোঝায়। হ্যাঁ, আমরা জানি স্বল্পমেয়াদী অর্থায়ন সাময়িক সময়ের জন্য আনা, 1 বছরের কম সময়ের জন্য, কিন্তু মধ্যমেয়াদী অর্থায়ন যেহেতু 1 বছরের বেশি, তো এটা কিন্তু আমরা মানে হচ্ছে বেশ কিছু বছর, 5 বছর পর্যন্ত কিন্তু আমরা ব্যবহার করতে পারি, তাই না? তো তাই বলছে দেখো, কোনো প্রতিষ্ঠান মধ্যমেয়াদী তহবিল ব্যবহার করে ব্যবসায়ের চলমান মূলধন মানে হচ্ছে তার সাময়িক মূলধন, আর স্বল্পমেয়াদী মূলধন মানে চলতি মূলধন, কিছু সাময়িক যে খরচ টরচের জন্য সংগ্রহ করা হয়। আমার টাকা নাই এখন এই মুহূর্তে, 1 সপ্তাহ পরে হবে বা 1 মাস পরে হবে, আমি দিব, বাট এইরকম কিছু চাহিদার জন্য চলতি মূলধন ব্যবহার করা হয়। কিন্তু দীর্ঘ মূলধন কিন্তু এর চাইতে মধ্যমেয়াদী মূলধন কিন্তু বা মধ্যমেয়াদী অর্থায়ন মাধ্যমে টাকা সংগ্রহ করে যদি আমি তহবিল সংগ্রহ করতে পারি, সেই টাকাটা কিন্তু একটু বেশি সময় ধরে ব্যবহার করা হয়। সেটা চলমান মূলধনের পাশাপাশি দীর্ঘমেয়াদেও একটু ব্যবহার করা যায়। দীর্ঘমেয়াদ বলতে 1 বছরের বেশি বোঝায়, যেহেতু 5 বছর সময়সীমা তাই বলছে। অর্থাৎ চলতি সম্পদ ও স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের জন্য সাধারণত মধ্যমেয়াদী অর্থায়ন করা হয়। তাহলে কি বলছে, অর্থাৎ স্থায়ী চলতি সম্পদ এবং স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের জন্য সাধারণত মধ্যমেয়াদী অর্থায়ন করা হয়। তাহলে স্থায়ী চলতি সম্পদ কোনগুলা, আমরা জানি যে স্থায়ী চলতি সম্পদ কোনগুলা। হ্যাঁ, আমার দোকানের জন্য আমি হচ্ছে কি বলে এটারে, একটা তোমার ফ্যান
বা একটা আমার দোকানের জন্য একটা ফ্রিজ, এটা কিন্তু আমার সম্পদ, এটা কিন্তু আমার চলতি সম্পদ। যে কোনো মুহূর্তে আমি কি করতে পারি, এটা মানে হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে বা করতে পারি, মেরামত করতে পারি। এটা কিন্তু স্থায়ী চলতি সম্পদের মতো। হ্যাঁ, এটা আমার মানে আমার আবার স্থায়ী সম্পত্তি কোনগুলো, দালান কোঠা কিন্তু একদম স্থায়ী। ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে। তো ঠিক আছে, তো অর্থায়ন করা হয়। তো এই ধরনের অর্থায়নের সম্পদ জামানত হিসেবে রাখতে হয়। কোনটা? স্বল্প মেয়াদী অর্থায়ন করলে, মানে স্বল্প মেয়াদে টাকা আনলে জামানত রাখতে হয় না বা ওইরকম আনুষ্ঠানিকতার প্রয়োজন নাই, কিন্তু মধ্যমেয়াদে অর্থায়ন করলে জামানত রাখতেই হয়। ঠিক আছে, তো আমরা দেখলাম। তারপরে দেখো, মধ্যমেয়াদী অর্থায়নের তহবিলের খরচ বা সুদের হার স্বল্পমেয়াদী তহবিলের হতে বেশি। বেশি তো হওয়ারই কথা, কারণ এখানে একটু বেশি সময় ধরে ব্যবহার করা হয়। তাই বলছে মধ্যমেয়াদী ঋণ নবায়নযোগ্য বলে একে দীর্ঘমেয়াদী ঋণে রূপে রূপান্তর করা যায়। তুমি যদি মধ্যমেয়াদে 5 বছরের মেয়াদে নিছো, তুমি যদি চাও এটা কি দীর্ঘমেয়াদে রূপান্তর করতে পারবা, নবায়ন কি করতে পারবা, করতে পারবা। এটা বলছে যে দীর্ঘমেয়াদেও রূপান্তর করা যায়। তো মধ্যমেয়াদী অর্থায়নের ধারণা ও সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারলাম যে এটা 1 বছরের বেশি সময়ের জন্য হয়। আবার যদি নবায়ন করে এটা 7 থেকে 10 বছরও হয়ে থাকে, এটা করতে পারে। আমরা মধ্যমেয়াদী ঋণ আমরা জানি জামানতযুক্ত। মধ্যমেয়াদী অর্থায়নের খরচ দীর্ঘমেয়াদীর চাইতে কম, কিন্তু স্বল্পমেয়াদীর চাইতে বেশি। এটা কিন্তু মানতে হবে। আর অধিকাংশ ক্ষেত্রে মধ্যমেয়াদী ঋণ নবায়নযোগ্য, মানে হচ্ছে আবার সময় বাড়ানো হয়, মানে নবায়ন নতুন করে আবার নিয়ে সময় বাড়ানো হয়। এটাই বলছে। স্থায়ী চলতি সম্পদ এবং স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের জন্য মধ্যমেয়াদী অর্থায়ন কি করা হয়, তাই না? তো মধ্যমেয়াদী অর্থায়নের ধারণা গেলাম। তো এখানে মধ্যমেয়াদী অর্থায়নের উৎসসমূহ দেয়া আছে। তো মধ্যমেয়াদী অর্থায়নের উৎসসমূহ বলতে এটাই বোঝায় যে কোন কোন জায়গা থেকে তুমি টাকাটা সংগ্রহ করতে পারবা। কারা মানে হচ্ছে 1 বছরের বেশি এবং 5 বছরের কম সময়ের জন্য তারা কারা ঋণ দিয়ে থাকে। আমরা যেমন স্বল্পমেয়াদী অর্থায়নে দেখছি যে একটা প্রাতিষ্ঠানিক উৎস, অপ্রাতিষ্ঠানিক উৎস। অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে থাকে হচ্ছে গ্রাম্য মহাজন আর এই স্বতঃস্ফূর্ত অর্থায়ন, তাই না? আর হচ্ছে প্রাতিষ্ঠানিক অর্থের মধ্যে এখানে একটা ভাগ ছিল, একটা ছিল হচ্ছে মুদ্রা বাজার, আর একটা কি ছিল, ব্যাংক ঋণ। তো এরকম যে কোন কোন উৎস থেকে আমি মধ্যমেয়াদী অর্থায়নে টাকা সংগ্রহ করতে পারি। বাণিজ্য ব্যাংক থেকে, বীমা কোম্পানি থেকে, উন্নয়ন ব্যাংক থেকে, তারপরে হচ্ছে উন্নয়ন সংস্থা থেকে, তারপরে হচ্ছে ইজারা কোম্পানি থেকে আমি মধ্যমেয়াদী টাকা সংগ্রহ করতে পারি। যন্ত্রপাতি প্রস্তুতকারক এরকম কোম্পানি থেকে আমি করতে পারি। ইসলামী ব্যাংক তারাও হচ্ছে মধ্যমেয়াদী ঋণ দেয়। বেসরকারি প্রতিষ্ঠান কিছু আছে, যেমন হচ্ছে মাইডার্স, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, তারাও মধ্যমেয়াদী ঋণ দেয়। পেনশন বা প্রভিডেন্ট ফান্ডের তহবিল, যে সরকারি আধা সরকারি যে কোম্পানিগুলো আছে যারা কর্মচারীদের পেনশন দেয়, এই তাদের স্যালারি থেকে তো রেখে দেয়, তাই না? প্রভিডেন্ট ফান্ডে কিছু টাকা রেখে দেয় সবসময়, যখন তারা অবসর নেবে তখন তাদের টাকাটা দেবে। এই যে টাকাটা রেখে দেয়, এরা কি করে, এই টাকাকে তো আর বসিয়ে রাখে না, এরা কি করে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে, তাই বলছে। এবং বিনিয়োগ বিদেশি দাতা সংস্থা থেকে কি করা যায়, মধ্যমেয়াদী অর্থায়ন করা যায়। যেমন দাতা সংস্থা বলতে বিশ্ব ব্যাংক, IMF, ঠিক আছে? তো এগুলা থেকে কি করা যায়, মধ্যমেয়াদী অর্থায়ন করা যায়। তোমরা রিডিংগুলো সুন্দর করে পড়ে নিবা, তোমাদের বইয়ে আছে সুন্দর করে। তো ঠিক আছে, আমরা দেখি চলতি সম্পদ ব্যবস্থাপনা। তো চলতি সম্পদ ব্যবস্থাপনা দেখো কি বলছে। তো এখানে দেখো চলতি সম্পদ ব্যবস্থাপনা। চলতি সম্পদ ব্যবস্থাপনা বলতে কোম্পানির নগদ মজুদ পণ্য বা প্রাপ্য বিল ব্যবস্থাপনাকে বোঝায়। কোম্পানি চলতি ব্যয়, যেমন কাঁচামাল ক্রয়, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল ইত্যাদি পরিশোধের জন্য পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ হাতে রাখা প্রয়োজন। বাকিতে বিক্রয়ের ফলে সৃষ্ট, বাকিতে বিক্রি করলে সৃষ্ট প্রাপ্য বিল দ্রুত আদায় হচ্ছে কিনা যেমন লক্ষ্য করা দরকার, রাখা প্রয়োজন। তেমনি মজুদ পণ্যের ঘাটতির কারণে উৎপাদন কার্য ব্যাহত হচ্ছে কিনা তাও জেনে রাখা কি দরকার, মানে লক্ষ্য রাখা দরকার। আবার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মজুদ পণ্য রাখলে অধিক পরিমাণ নগদ অর্থ মজুদ পণ্যে অর্থাৎ চলতি সম্পদে আটকে থাকবে। তাহলে চলতি সম্পদ ব্যবস্থাপনা বলতে এটাই বোঝায় যে হচ্ছে আমি মানে হচ্ছে কাঁচামাল বাকিতে আনলাম, তারপরে হচ্ছে আবার কাঁচামাল বাকিতে এনে বা আমি বাকিতে বিক্রি করলাম, ওই বাকি টাকা তো বেশি পড়েও থাকতে দেওয়া যাবে না, তাই না? আবার হচ্ছে আমি
বাকি টাকা আদায় করব, এবং হচ্ছে মজুদ পণ্য যেন ঘাটতি না থাকে, যেন আমার উৎপাদন কার্য বন্ধ না হয়ে যায়। আবার এরকমও দেখা যাবে না যে আমি অনেক মানে হচ্ছে কাঁচামাল এনে রেখে দিলাম, যে আবার নগদ টাকা আটকে রইল, এরকম করা যাবে না। মানে যেন ঘাটতিও না হয় এবং কি না হয়, আবার বেশিও যেন না থাকে। যে এই যে কাজগুলা দেখা বা লক্ষ্য রাখা দরকার, যে এগুলোই হচ্ছে কি নগদ সম্পদ বা চলতি সম্পদ ব্যবস্থাপনা। মানে ব্যবস্থাপনা মানে হচ্ছে তদারকি করা, ব্যবস্থা করা, ঠিকঠাক রাখা, মানে সুষ্ঠুভাবে যে কোনো কাজটা যেন সুষ্ঠুভাবে হয়, অর্থের যেন সদ্ব্যবহার হয়, তাই বলছে। তো তাই বলছে দেখো, যদি বেশি মানে হচ্ছে কাঁচামাল আটকে থাকে তাহলে কি হয়, নগদ টাকা বা চলতি সম্পদ আটকে থাকে, ফলে মুনাফা অর্জন ক্ষমতা হ্রাস পায়। অর্থায়নের এসব চলতি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়। কি বলছে, অর্থায়নে এসব চলতি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়, তাই তো। মানে চলতি সম্পদ ব্যবস্থাপনায় এই ব্যাপারগুলো নিশ্চিত করা হয়, মানে ঠিকঠাক চলতেছে, কোনো সমস্যা নাই। যদি এরকম চলে তাহলে আমাদের মুনাফা অর্জন বেশি হবে, আর যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু মুনাফার পরিমাণ কমে যাবে, তাই না। এর ফলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন, অর্থাৎ কোম্পানির সম্পদ সর্বাধিকরণ লক্ষ্য অর্জন সহজ হয়। কোনটার কারণে, এই সবগুলো যদি ঠিক থাকে, বাকিতে বিক্রি করলাম, ঠিক আছে, আমি বাকি টাকা আদায় করলাম, আমি কাঁচামাল ঠিক মতো নিলাম, কোনো ঘাটতি যেন না থাকে, আবার বেশিও যেন না থাকে, এগুলা। তো তাই বলছে, এখন আমরা চলতি সম্পদ ব্যবস্থাপনার নিম্নলিখিত বিষয় সম্পর্কে আলোচনা করব। তাহলে এখন নিম্নলিখিত এখানে আছে 4টা বিষয়। তো এই 4টা বিষয় এই চ্যাপ্টারের শেষ টপিকস, এরপর আর কোনো টপিকস নাই। তাহলে এই 4টা টপিক্সের মধ্যে আজকে আমরা প্রথম টপিক্সটা পড়বো, যে মজুদ পণ্য ব্যবস্থাপনা। এটা পড়লেই আজকে শেষ। বাকি 3টা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকে আমরা দেখব মজুদ পণ্য ব্যবস্থাপনা। তো আগে দেখি মজুদ পণ্যটা কি, এটা আগে একটু দেখি, মজুদ বা মজুদ পণ্য কি। দেখো কি বলছে, মজুদ বলতে কাঁচামাল, আংশিক প্রস্তুত পণ্য, সম্পূর্ণ প্রস্তুত পণ্য প্রভৃতি পণ্যের মজুদকে বোঝায়। মানে আমি একটা জায়গায় রেখে দিলাম, মানে আমার মানে গুদাম ঘরে রেখে দিলাম, মানে মজুদ করলাম, এটাই তো বোঝায়। তাহলে সেখানে আমি কাঁচামাল রাখতে পারি, তাও মজুদ বোঝায়। আমি আংশিক পণ্য মানে হচ্ছে অর্ধ সম্পূর্ণ পণ্য, তাও হইতে পারে। আবার প্রস্তুত পণ্য কার্টনজাত করে রেখে দিলাম, এটাও তো মজুদই বোঝায় নাকি। তো তাই বলছে। হ্যাঁ, তো একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন সচল রাখতে মজুদ পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার বিক্রয়কারী প্রতিষ্ঠান ক্রেতাদের চাহিদা পূরণের জন্য সম্পূর্ণ প্রস্তুত পণ্য দ্রব্যের মজুদ গড়ে কি করে তুলে। কি বলছে, আবার বিক্রয়কারী প্রতিষ্ঠান ক্রেতাদের চাহিদা পূরণের জন্য সম্পূর্ণ প্রস্তুত পণ্য দ্রব্য মজুদ গড়ে তোলে। মানে কি, মানে হচ্ছে যারা বিক্রি করবে, বিক্রয়কারী প্রতিষ্ঠান, তারা তৈরিকৃত পণ্য বিক্রি করার জন্য কি করে রাখে, স্টক করে রাখে, তাই না। তো এটাই বলছে। মজুদ শুধু কাঁচামালের ভান্ডার নিয়ে গড়ে ওঠে না, শ্রম বা শ্রম দক্ষতা, যন্ত্রপাতি ও প্রক্রিয়াজাতকরণ ক্ষমতা এবং উপরিব্যয়ের মতো সম্পদের ভান্ডার গড়ে তোলাকেও মজুদ হিসেবে দেখতে হয়। তাহলে মজুদ শুধু কাঁচামালের স্তূপ তাও না, দক্ষ মানে হচ্ছে কি বলে শ্রমিক, শ্রম দক্ষতার যন্ত্রপাতি, মানে হচ্ছে প্রক্রিয়াজাতকরণ ক্ষমতা, মানে হচ্ছে আমাদের শুধু কাঁচামাল নিয়ে কি উঠে না, মজুদ ভান্ডার গড়ে উঠে না। তাহলে শ্রম ও শ্রম দক্ষতার যন্ত্রপাতি যেগুলো দিয়ে কাজ করবে, এগুলো নিয়েও কি হয়, মানে হচ্ছে মজুদ হয়, তাই বলছে। হ্যাঁ, পরিশেষে বলা যায় মজুদ হচ্ছে কাঁচামাল, আংশিক সম্পূর্ণ, আংশিক প্রস্তুত পণ্য, সম্পূর্ণ প্রস্তুত পণ্যের সমাহার, যার মাধ্যমে উৎপাদন কার্য সচল এবং বিক্রয় কার্য অব্যাহত থাকে। তো এটাই বলছে, মজুদ বলতে সবই বোঝায়। এখানে শ্রম দক্ষতা, শ্রম যন্ত্রপাতি, প্রক্রিয়াজাতকরণ, এর সবকিছু থেকেই এটা কি বোঝায়, মজুদ বা মজুদ পণ্য বোঝায়। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো মজুদ কি। তো তারপরে হচ্ছে মজুদ পণ্য ব্যবস্থাপনা। মজুদ পণ্য ব্যবস্থাপনা এটা আবার কি, আমরা তাহলে ব্যবস্থাপনা বলতে যে যেন খুব সুষ্ঠুভাবে যে কোনো কাজটা এটা যেন হয় বা তদারকি করা হয়। তাহলে মজুদ পণ্য যেন তদারকি, মজুদ পণ্যের তদারকি। তাহলে দেখি কি বলছে, যে সাধারণভাবে কাঁচামাল, অর্ধ প্রস্তুতকৃত পণ্য, চূড়ান্ত প্রস্তুতকৃত পণ্যকে মজুদ পণ্য বলে, যেটা আমরা পূর্বের স্লাইডে পড়েছি। প্রতিষ্ঠান যেমনই হোক না কেন, তার জন্য মজুদ পণ্য অত্যন্ত প্রয়োজন। হ্যাঁ, মজুদ পণ্য শুধু কাঁচামাল নিয়ে না, এটা শুধু যে কাঁচামাল থাকে মজুদ করে রাখলাম এরকম না। সে অর্ধ তৈরিকৃত পণ্য, সম্পূর্ণ তৈরিকৃত পণ্য, এখানে শ্রম ব্যবহার, যন্ত্রপাতি, এটাও হতে পারে, তাই না। তো কারণ
দৈনন্দিন উৎপাদন কার্য সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত মজুদের প্রয়োজন আছে। আবার প্রয়োজনীয় চাইতে বেশি পণ্য থাকলে মূলধনের একটি অংশ অব্যবহৃত কি বলছে রয়ে যায়, ফলে প্রতিষ্ঠান বিনিয়োগ সুযোগ হারায়। আমি যদি মজুত করে রাখার দরকার আছে, ঠিক আছে, আমি মজুত করে রাখবো, এর কোনো সমস্যা নাই, এতে কোনো সন্দেহ নাই, কেন রাখবো না, অবশ্যই রাখবো। কারণ হচ্ছে যেন আমার উৎপাদন কার্য অব্যাহত রাখার জন্য আমি মজুত পণ্য রাখবো, কিন্তু যেন তাতে করে বেশি না থাকে। বেশি মজুত রাখলে আমার কি হবে, নগদ টাকা আটকে থাকবে, আর আটকে থাকলে আমি অন্য জায়গায় যে বিনিয়োগ করতে পারতাম সেটা কিন্তু করতে পারবো না, তাই বলছে। অর্থাৎ যে কৌশলের মাধ্যমে মানে হচ্ছে যে কৌশলের মাধ্যমে মজুত পণ্যের পরিমাণ কাম্য সীমার মধ্যে, কাম্য বলতে বেশি না কমও না, একদম খাপের খাপ, হ্যাঁ, মানে হচ্ছে যা সমান, কাম্য সীমার মধ্যে, অপটিমাম লেভেলে, কাম্য সীমার মধ্যে রেখে দক্ষতার সাথে ব্যয় নিয়ন্ত্রণ করে উৎপাদন কাজ বন্টন করা যায়, তাকে কি বলে, মজুত পণ্য ব্যবস্থাপনা বলে। তাহলে আমি সব কাজটা একদম কাম্য সীমার মধ্যে রেখে আমি দক্ষতার সাথে ব্যয় নিয়ন্ত্রণ করলাম এবং উৎপাদন কাজটা মানে বন্টন করলাম, মানে হচ্ছে বেশি থাকলো না আমার মজুদ, বেশি থাকলো না আমি, তারপরে আবার ঘাটতিও থাকলো না, আমি সবকিছু ঠিকঠাক রেখে আমার উৎপাদন কার্যটা চালাইলাম, এটা কি বলে, মজুদ ব্যবস্থাপনা। বুঝতে পারছি? তাহলে হচ্ছে আমি আমার কাঁচামাল যেন বেশি না থাকে, কমও না থাকে, একদম সব শুধু ঠিকঠাক থেকে, বা আমার ঘাটতি থাকে না, আবার যেন বেশি না থাকে, এই ঠিকঠাক করে যে উৎপাদন কার্য চালানোটা, হ্যাঁ, এটাকে কি বলে, মজুদ ব্যবস্থাপনা বলে। তো মজুদ পণ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যবস্থাপককে দুটি বিষয় খুব সচেতন থাকতে হয়, কারণ এই সিদ্ধান্তগুলো কে নেয়, ব্যবস্থাপক। ব্যবস্থাপক বলতে আমরা ইংরেজিতে বলি ম্যানেজার, তাই না? তো বাংলায় হচ্ছে ব্যবস্থাপক। এই ব্যাপারগুলো ম্যানেজার কি দায়িত্ব নিতে হয়, ম্যানেজ থেকে ম্যানেজার, যে ম্যানেজ করে সেই ম্যানেজার, মানে সবকিছু ম্যানেজ করবে যে, সেই হচ্ছে ম্যানেজার, আই মিন ব্যবস্থাপক, তাই না? তো প্রথমত ক্রেতার সন্তুষ্টির বিষয়ে সচেষ্ট থাকতে হবে। হ্যাঁ, তুমি কাঁচামাল ব্যয় কমানোর জন্য তুমি পণ্যের গুণগত মান তুমি হচ্ছে নষ্ট করে ফেলবা, এদিকে কিন্তু মানে হচ্ছে খেয়াল দিতে হবে। কি বলছি, তাই বলছি যে প্রথমত ক্রেতার সন্তুষ্টির বিষয়ে সচেষ্ট হবে, হ্যাঁ, মানে হচ্ছে থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে, অর্থাৎ ঠিক সময়ে সঠিক জায়গায় ন্যায্য দামে পর্যাপ্ত পণ্য সরবরাহ নিশ্চিত করা, মানে হচ্ছে একদম পণ্যের গুণগত মানও এবং ন্যায্য দাম, পণ্যের দাম যেন বেশি না হয়, যা দাম ছিল, যে পণ্য, এর পণ্য আকারে দামটা বেশি হয়ে গেছে, এইরকম যেন না হয়, ন্যায্য দামে পণ্য সরবরাহ নিশ্চিত করা, আবার যেন ক্রেতা তার হাতের নাগালে এই পণ্যটা পায়, এরকম কি করতে হবে, নিশ্চিত করতে হবে। এবং দ্বিতীয়ত মজুত পণ্যের জন্য বহন খরচ এবং ক্রয়াদেশ খরচ সর্বনিম্ন রাখা। হ্যাঁ, তুমি পণ্য উৎপাদন করলে সব ঠিক আছে, কিন্তু তোমার বহন খরচ যদি বেড়ে যায় এবং মানে হচ্ছে কাঁচামাল ক্রয় যদি তুমি বেশি করে করো, তাহলে কি হয়ে যাবে, তোমার উৎপাদন খরচ বাড়বে এবং মানে হচ্ছে কি বলে এটারে, পণ্যের দামও বেড়ে যাবে। সেক্ষেত্রে তোমার বহন খরচটা এবং ক্রয় আদেশ খরচ, মানে তুমি কাঁচামাল কেনার জন্য যে খরচটা এইটা, আর কাঁচামাল নিয়ে আসার জন্য যে খরচটা এইটা, এই দুইটা যদি তুমি সবচেয়ে সর্বনিম্ন রাখতে পারো, তোমার উৎপাদন খরচ কি হবে, কম হবে। কাঁচামাল আর বহন খরচ যত কম হবে, আমার উৎপাদন কাজ বা উৎপাদনের যে আমার পণ্য উৎপাদন করতে যে খরচটা, কস্টটা সবচেয়ে কম হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কাঁচামাল যদি আমি বেশি দামে কিনি, তাহলে হচ্ছে কি আমাকে উৎপাদন খরচ বেড়ে যাবে। আমাকে বলে, আমরা যদি সবজির দোকানে যাই, যে এই ভাই আজকে দাম বেশি কেন, কবে আজকে বেশি দিয়ে কিনছি, মানে ওর কিনা বেশি, এর জন্য বেশি বিক্রি করতেছে। ঠিক সেম কাঁচামাল যদি দাম বেড়ে যায় বা আমি যদি বেশি দামে কিনি, সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমার উৎপাদন খরচটা বেড়ে যাবে, তাই বলছে। হ্যাঁ, তাহলে মজুত পণ্য বলতে আমরা এটাই বুঝলাম, যে হচ্ছে কাঁচামালের মানে হচ্ছে ঘাটতি না রেখে, আবার বেশি না রেখে, কাম্য স্তরে রেখে, দক্ষতার সাথে ব্যয় নিয়ন্ত্রণ করে আমার যদি উৎপাদন কাজটা আমি চালিয়ে দিতে পারি, ওটা হচ্ছে মজুদ ব্যবস্থাপনা। ঠিক আছে, বুঝতে পারছি? তো ঠিক আছে, আমরা মজুদ কি বুঝলাম, মজুদ ব্যবস্থাপনা কি বুঝলাম। এখন মজুদ ব্যবস্থাপনার সাথে বা মজুদ পণ্যের ধরনটা আসলে কিরকম হয়, আমরা জানি যে মজুদ পণ্যের ধরন হয় যে হচ্ছে এই যে কাঁচামাল হয়, হ্যাঁ, কাঁচামাল। তো কাঁচামাল কি হয়, মানে কোন বিভিন্ন কাজের বিভিন্ন যখন কাঁচামাল, আমি যদি মানে কাপড় বানাই সেক্ষেত্রে সুতা, আমি যদি জাহাজ বানাই সেক্ষেত্রে মানে হচ্ছে কি লোহা, আমি যদি চিনি উৎপাদন করি সেক্ষেত্রে আমার আখ, এগুলো হচ্ছে কাঁচামাল, এটাই বলছে। হ্যাঁ, তারপরে দেখো আংশিক সম্পূর্ণ পণ্য। হ্যাঁ, আংশিক সম্পূর্ণ পণ্য, দেখো এখানে একটা কি করতেছে, তার দিয়ে, হ্যাঁ, তোমার একটা
এটাকে কি বলে, সার্কিট, এটা বানাইতেছে, বাঁধতেছে। এটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয় নাই, মানে তৈরি হচ্ছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। দেখো এটাই বলছে যে সম্পূর্ণ তৈরি আর আংশিক সম্পূর্ণ পণ্যের মজুদ, এটাও কিন্তু হয়। হ্যাঁ, তো এখানে সুন্দর করে দেয়া আছে। তারপরে হচ্ছে সমাপ্ত পণ্যের মজুদ, মানে হচ্ছে আমি জাস্ট একদম সমাপ্ত করে একদম রেডি হয়ে গেছে, দেখা এই যে ক্যামেরা একদম রেডি। হ্যাঁ, তো এগুলো শুধুমাত্র আমি কার্টন করে সুন্দর কার্টন করে বাজারজাত করে দিব, এটা বলে সমাপ্ত পণ্যের মজুদ। সুন্দর করে এখানে আমি দিয়ে দিছি সমাপ্ত পণ্যের মজুদ, যেমন সাইকেল প্রস্তুতকারকের জন্য সাইকেল মজুদ এবং এ ধরনের মজুদ, তাই বলছে। হ্যাঁ, পাকা ইটের মজুদ, মানে ইট খোলা যাদের আছে তারা পাকা ইট মজুদ করে রাখে না, সুন্দর করে খোলা স্টাক দিয়ে রাখে, তাই বলছে। তো ঠিক আছে, এইটা হলো ব্যাপার। তারপর মজুদ পণ্যের সাথে আসলে কি কি ব্যয় জড়িত, তুমি যে মজুদ করে রাখবা এই মজুদের সাথে তোমার কি ব্যয় জড়িত। আচ্ছা দেখো, মজুদ পণ্যের সাথে কি ব্যয় জড়িত। এখন তুমি পণ্য মজুদের সাথে কি আছে, মজুদ পণ্য বলতে কি বোঝায়, আমরা বলছি যে মজুদ পণ্য বলতে ওইটাই বোঝায় যে এটা কাঁচামাল হইতে পারে, এটা আংশিক সম্পূর্ণ পণ্য হইতে পারে, এটা কি হইতে পারে, সম্পূর্ণ তৈরিকৃত পণ্য হইতে পারে। তো আমি যদি মজুদ করে রাখি বা আমি যদি কাঁচামাল কিনে আনি, তো কাঁচামাল কেনার জন্য একটা ব্যয়, মানে ফরমাইশ ব্যয়, এবং মজুদ ধারণ বা বহন ব্যয়। মজুদ আমি যে করে নিয়ে আসবো, মানে হচ্ছে আমি যে কিনে আমার যে কাঁচামালটা আমি নিয়ে আসবো, এটা একটা, বা আমি গোডাউন যে রেখে দিলাম এটার ভাড়াও আরেকটা। তাহলে এগুলো হচ্ছে ব্যয়, কি মজুদ ব্যয়, মানে হচ্ছে মজুদ পণ্যের সাথে দুইটা ব্যয়। একটা হচ্ছে কি ব্যয়, আমরা বললাম ফরমাইশ ব্যয়, মানে আমি যে কাঁচামালটা কিনলাম ওই কেনার ওইটা ব্যয় হচ্ছে ফরমাইশ ব্যয়, এবং মজুদ ধারণ বা বহন ব্যয়। মজুদ ধারণ বা আমি কিনে আনলাম, আমি জাস্ট বহন করে যে আমার গাড়ি ভাড়াটা দিয়ে নিয়ে আসলাম, এগুলো হচ্ছে কি বহন ব্যয়। তাহলে এই যে আমি প্রথমেই বললাম যে আমার এই যে ফরমাইশ ব্যয়, কাঁচামাল যদি আমি কম টাকা দিয়ে কিনি বা কম টাকা দিয়ে কিনতে পারি, তাহলে কি উৎপাদন খরচ কম হবে। আর হচ্ছে এবং মজুদ ব্যয় বা বহন ব্যয় যদি কম হয়, দুইটা ব্যয় যদি কম হয়, তাহলে কি হবে, উৎপাদন খরচ কম হবে। তো দেখো কি বলছে এখানে, তো মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ বের করতে হলে মজুদ সম্পর্কিত ব্যয় সম্পর্কে ধারণা থাকা দরকার। কারণ আমরা মিতব্যয়ী মানে কি, মিতব্যয়ী মানে হচ্ছে যে আমার ব্যয়টা যেন সর্বনিম্ন হয়। কোন ব্যয়টা সর্বনিম্ন হয়, মিতব্যয়ী ফরমাইশ পরিমাণ বের করতে গেলেই দেখো, আমাদের মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ বের করতে গেলেই আমার লাগে হচ্ছে ও আর সি। এই ব্যয়ের মধ্যে ও আর সি লাগে না। ও মানে কি, অর্ডার কস্টিং, আর সি মানে কি, কার ব্যয়, কেয়ারিং কস্ট, তাই না, কার খরচ, কেয়ারিং কস্ট, এটাই তো কথা। তো এখন এই আমরা মজুদ ব্যয় বের, মানে মিতব্যয়ী ফরমাইশ কেন বের করি, কারণ হচ্ছে আমার একসাথে কি পরিমাণ পণ্য আমি যদি আনি, আমার ব্যয়টা যেন সর্বনিম্ন হয়, এর জন্য তাই করি। কেন আমরা সর্বনিম্নটা বের করি, কারণ সর্বনিম্নটা ব্যয় যদি বের করি তাহলে আমার লাভের সম্ভাবনা বেশি, আমার লাভ হওয়ার সম্ভাবনা, আমার লাভের পরিমাণটা বেশি হবে। তাই তো এর জন্যই আমাদের কি পরিমাণ পণ্য একসাথে অর্ডার দিলে বা কত পরিমাণ পণ্য একসাথে অর্ডার দিলে আমাদের মানে হচ্ছে বহন ব্যয় এবং ফরমাইশ ব্যয়টা কম হবে, এটা কি, এটা নির্ধারণ করে কিসের মাধ্যমে, মিতব্যয়ী ফরমাইশের পরিমাণের সূত্র দিয়ে। তাহলে এই মজুদ পণ্যের সাথে দুইটা ব্যয় জড়িত, একটা হচ্ছে ফরমাইশ ব্যয় আর একটা হচ্ছে মজুদ বা বহন ব্যয়। তো হচ্ছে এই পণ্যের সাথে যেহেতু আমাদের এগুলো জড়িত, তো মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ নির্ধারণ পদ্ধতি আমরা জানি যে আমরা তিনভাবে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ নির্ণয় করতে পারি। কেন মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ নির্ণয় করব, কারণ আমার ব্যয়টা যেন কম হয়। কত পরিমাণ অর্ডার করলে আমার ব্যয় কম হবে, এটার জন্যই আমরা কি করি, একটা প্রতিষ্ঠানের মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ নির্ণয় করি। আর এই মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ আমি যদি নির্ণয় করতে যাই, তাহলে আমার এটার সাথে কোন দুইটা ব্যয় জড়িত, একটা হচ্ছে ফরমাইশ ব্যয় আর একটা কি ব্যয়, বহন ব্যয়, তাই না। তো আমরা মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ আমরা তিনভাবে নির্ণয় করতে পারি। তোমরা জানো, তোমরা জেনেছো, তোমাদের আমি পড়িয়েছি একাদশ শ্রেণীতে, একটা সূত্র পদ্ধতি, একটা হচ্ছে সারণী বা ভুল করে শেখা পদ্ধতি, আর একটা হচ্ছে লৈখিক পদ্ধতি বা মানে হচ্ছে চিত্র পদ্ধতি, তাই না। তো আমরা এই দুইটা শিখছিলাম, এটাও শিখছিলাম। তো ঠিক আছে, মানে হচ্ছে মজুদ পণ্যের সাথে আসলে কোনগুলো জড়িত, এই মজুদ ব্যবস্থাপনার সাথে কোন সূত্রগুলো জড়িত। দেখো এই যে মিতব্যয়ী ফরমাইশ, এটা তো জড়িত আছে, ও আর সি আছে। তারপরে কি, দেখো ফরমাইশ সংখ্যা, এটাও কি ইও কিউ যুক্ত আছে। তারপরে মোট ফরমাইশ ব্যয়, এটার সাথেও কি ইও কিউ আছে, কারণ এখানে ও সি কিন্তু যুক্ত আছে, তাই না। গড় মজুদের পরিমাণ, এগুলোর সাথেও কি আছে, ও আর সি জড়িত আছে। মোট বহন ব্যয়, হ্যাঁ, মোট মজুদ ব্যয়, এই সবগুলাই হচ্ছে তোমার এই মজুদ ব্যবস্থাপনার সাথে জড়িত, তাই না। তো আমরা জানি যে মজুদ ব্যবস্থাপনার মধ্যে সূত্রই কিন্তু এগোয়টা। তো এগুলোর মধ্যে এই সূত্র পদ্ধতির মধ্যে আর কয়েকটা সূত্র আছে, আমরা জানি পুনঃ ফরমাইশের বিন্দু আছে, আর কি আছে,
পুনঃফলনের মধ্যে আছে 2টা, আর নিরাপত্তা প্রান্ত নিরাপত্তা মজুদ আছে, তাই না? তো বা আর বার্ষিক চাহিদা যে একটা ব্যাপার, গড় কি বলে এটা, গড় ব্যবহার যে সূত্রটা, এটা আছে। কিন্তু কথা হচ্ছে যে মজুদ ব্যবস্থাপনার সাথে মজুদের সাথে আমাদের সম্পর্ক কয়টা? ও আর স্থির। দেখো প্রত্যেকটার সাথেই দেখো ইও কিউ কিন্তু আছে, ইও কিউ ছাড়া কিন্তু নাই, আর যে এর জন্যই এটার সাথে এটাই জড়িত। তো ঠিক আছে, আমরা আসলে খুব সিম্পল আজকে ক্লাসটা নিলাম, খুব সিম্পল, কারণ গত ক্লাসে তোমাদের অনেক লুট হয়ে গেছে। জাস্ট আজকে তোমাদের এই জাস্ট সিম্পল বুঝাইলাম মজুদ ব্যবস্থাপনাটা কি, মিতব্যয় ফরমাইশের পরিমাণটা তোমার আবার নতুন করে একটু বুঝাইলাম যে মিতব্যয় ফরমাইশ নির্ণয় করা হয় কেন, কারণ মিতব্যয় ফরমাইশ এই কারণে নির্ণয় করা হয় যেন আমাদের ফরমাইশ ব্যয় এবং বহন ব্যয়টা কি হয়, সবচেয়ে নিম্ন হয়। আর সর্বনিম্ন হইলে আমাদের কি হয়, আমাদের উৎপাদন খরচ কম হলে লাভের পরিমাণ বেশি হবে। আর আমাদের মিতব্যয় ফরমাইশ পরিমাণ এই কারণে নির্ণয় করা হয় যেন আমাদের কত পরিমাণ অর্ডার দিলে আমাদের ব্যয়টা কম হবে, এইটা নির্ণয় করার জন্য। ঠিক আছে, আমরা আজকে কথা বাড়াবো না, আমরা এইচডব্লিউ দিব একটা, জাস্ট তোমাদের খুশি হওয়ার মতো এইচডব্লিউ, জাস্ট এটা আমরা খুবই সহজ একটা এইচডব্লিউ, তোমরা সবাই পারবা। তো আশা করি যে যারা আছো ক্লাসে সবাই পারবা, সবাই করবা। ঠিক আছে, তো সবার সুস্বাস্থ্য কামনা করছি, আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। হ্যাঁ, তো ভালো থাকবে সবাইকে, আবারও মানে হচ্ছে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস শেষ করছি। ঠিক আছে, ভালো থাকবে।